প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আবুদুর রাজা জুয়েল। আমরা এই এপিসোডগুলোতে কথা বলি ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে, এবং আমি ধন্যবাদ দিতে চাই যে এর বিভিন্ন আগের পর্বগুলোতে আপনারা ধৈর্য ধরে এটি দেখেছেন এবং আমাদেরকে আপনাদের ফিডব্যাক দিয়েছেন, আমাকে অনেকে যোগাযোগ করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সেজন্য। আশা করি আমাদের এই টিপসগুলো আপনাদের কাজে লাগছে। আমরা গত এপিসোডে আলাপ করছিলাম প্রিপেয়ার এ প্ল্যান অ্যান্ড প্রপোজাল, অর্থাৎ আপনি একটা প্রস্তাব যে দেবেন আপনার কাস্টমারকে, সেটার আগে কী করে প্ল্যানিং করবেন, প্ল্যানিংটা ফাইনালি কীভাবে সাজাবেন, এবং তারপর প্রপোজাল করতে যাওয়ার আগে কী কী করতে হবে। চলুন আজকের আলোচনা শুরু করি। হোয়াট ইজ দ্য বেস্ট লোকেশন ফর দ্য ইভেন্ট? আমি আবারও বলছি, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু অন্য সময় আমি আপনাদেরকে বলেছি। আবার বলছি কেন, এখন আপনি প্ল্যানিং করছেন, বাজেট করবেন, প্রপোজাল দেবেন আপনার ক্লায়েন্টকে, এই জিনিসগুলো আরেকবার বারবার নিজেকে জিজ্ঞেস করলে এই জিনিসটি রিফাইন্ড হবে, শুদ্ধ হবে। সে কারণে এই প্রসঙ্গগুলো আবার আসছে। হোয়াট ইজ দ্য বেস্ট লোকেশন ফর দ্য ইভেন্ট? এই ইভেন্ট করার জন্য সবচেয়ে ভালো লোকেশন কি, এটি খুব গুরুত্বপূর্ণ। আমি কিছুক্ষণ আগে যেমন বললাম, ধরেন মৎস্য অধিদপ্তর একটা মৎস্য চাষিদের নিয়ে ইভেন্ট করতে চায়, যেখানে তারা মাছ বা চাষের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, পেস্টিসাইড মানে হচ্ছে ওষুধ টষুধ, এগুলোর ব্যাপারে তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চায়। এখন আপনি কিছু না বুঝে আপনার সুবিধার জন্য বললেন যে প্রোগ্রামটি হবে উত্তরায়, আপনার জন্য সুবিধা, মৎস্য অধিদপ্তর কর্মকর্তাদের জন্য সুবিধা। কিন্তু উত্তরায় কি আসলে মৎস্য চাষিদেরকে আনা যাবে? বা সারা উত্তরায়, ঢাকা শহরে এরকম একটা আরবানাইজড এরিয়ায় কয়জন মৎস্য চাষি আছে? কিন্তু আপনি যদি ইভেন্টটাকে 3-4 ঘন্টা ওদিকে নিয়ে যান, ময়মনসিংহে নিয়ে যান, ময়মনসিংহ অঞ্চলে শত 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 সহস্র মৎস্য ব্যবসায়ী আছেন। এই যে ব্যাপারটা, এইটারও পারফেক্ট জায়গা খুঁজে বের করার জন্য ক্লায়েন্টেরও যেরকম আপনাকে ব্রিফ করা দরকার, আর বিং অ্যান ইভেন্ট অর্গানাইজার আপনারও এরকম জানতে হবে যে আপনি ক্লায়েন্টকে প্রপোজ করতে পারবেন যে আমার মনে হয় স্যার, এই প্রোগ্রামটা যদি আমরা 10টা করি, বাংলাদেশের ম্যাপের এই জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত, কারণ এইখানে মৎস্য চাষিদের ফুটপ্রিন্ট বা ডেন্সিটি বেশি। এটা জানতে হবে। কেন জানতে হবে? এক তো হলো কনভিনিয়েন্স, 2 নম্বর হলো যে টার্গেট পূরণ হবে, 3 নম্বর হচ্ছে বাজেটিং করতে পারবেন। আপনি যদি যে ইভেন্ট উত্তরায় করবেন তাহলে যে খরচ, আর যে ইভেন্ট ময়মনসিংহে করবেন তার খরচ তো এক নয়। সেই ইভেন্ট যখন আপনি সৈয়দপুরে নিয়ে যাবেন, সেই খরচ তো এক নয়। তো আপনি যদি না জানেন, না গবেষণা করেন, তাহলে আপনি প্রপার বাজেটটি দিতে পারবেন না। প্রপার বাজেটটা যদি না দেন, তাহলে আপনি কাজটি নেওয়ার পরে আপনি বিপদে পড়বেন। কারণ ধরেন কাজ দেওয়ার পরে তারপর ডিজি সাহেব বলবে আপনি কি বলছেন, এটা উত্তরাতে এটা হবে না, তো ময়মনসিংহ নিয়ে যান। তখন আপনি বলবেন স্যার ময়মনসিংহে তো খরচ বেশি লাগবে। সে বলবে আমি তো আর বাজেট দিতে পারবো না, আপনি মন্ত্রণালয়ে পাঠাইছিলাম, বাজেট অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এইরকম বিষয়গুলো এড়াবার জন্য প্রপোজাল রেডি করার আগে, প্ল্যান করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো কনসিডার করতে হবে। আরেকবার বলবো যে একটা ভালো ইভেন্ট প্ল্যান করার জন্য এবং একটা ভালো ইভেন্ট সাকসেসফুল করার জন্য আরও কিছু বিষয় আপনাকে নজর দিতে হবে। সেটা হচ্ছে আ গুড ইভেন্ট। একটা ভালো ইভেন্ট শুড হ্যাভ এ থিম। একটা থিম থাকতে হবে। প্রতি বছর যদি এটা রিপিটেড ইভেন্ট হয় বা নতুন ইভেন্ট হয়, কোনো একটা থিম থাকতে হবে। আমি কিভাবে বোঝাতে পারবো, ধরেন ইভেন বিয়ের প্রোগ্রাম আজকাল থিম থাকে। মনে করেন হলুদের দিন আমরা সবাই কমলা পরবো, বিয়ের দিন আমরা সবাই লাল পরবো। এটাই হলো একদম থিমেটিক একটা অ্যাপ্রোচ। পৃথিবীতে অনেক থিমেটিক ফেস্টিভ্যাল আছে। অ্যাপল ফেস্টিভ্যাল, ঢাকায় আপনারা দেখেন ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল, ওটা থিম হচ্ছে ক্লাসিক্যাল, ওটা শুধু শাস্ত্রীয় সঙ্গীত করবে। ফোক ফেস্টিভ্যাল শুধু লোকসঙ্গীত করবে। এরকম একটা থিম থাকতে হবে। এখন অনেক সময় ক্লায়েন্টের ধরেন রেগুলার বিজনেস ইভেন্ট, সেটার মধ্যে একটা থিম ঢোকানো যায়। যেমন ধরেন কথার কথা, বাংলাদেশের বড় কোনো কোম্পানি এইবার সেলস কনফারেন্স করবে, তো তার থিম কি? আপনি বলবেন ভাই তুমি তো 4টে জিনিস বানাও, 4টে জিনিস বাজারে বিক্রি করো, আবার তোমার থিম কি আলাদা? থিম হচ্ছে আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলে বুঝতে পারলেন বা বুঝতে পারলেন যে আপনাদের নেক্সট ইয়ারে ফোকাস কোন দিকে। ওরা বললো নেক্সট ইয়ার আমরা কোয়ালিটি এসুরেন্সের দিকে নজর দিতে চাই। আমরা এতদিন ব্যবসা অনেক বড় করছি, বড় হয়ে গেছে, এখন আমরা মানুষকে বোঝাতে চাই যে আমার প্রোডাক্ট অসম্ভব কোয়ালিটি ভালো। তাহলে এই কোয়ালিটির সাথে মিলিয়ে একটা থিমেটিক অ্যাপ্রোচ থাকবে ওই সেলস কনফারেন্সের, যেখানে যখনই সেলস ফোর্সটা আসবে ওরা চারিদিকে শুধু কোয়ালিটি জিনিসটার, কোয়ালিটি শব্দটার সাথে পরিচিত থাকবে। দ্যাট উইল ইন্সপায়ার দেম, মুভ দেম, যে নেক্সট ইয়ারে আমাদের প্রাইম কনসেপ্ট, কোর অ্যাসাইনমেন্ট হচ্ছে সব জায়গায় আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে। এরকম করে একটা থিম বের করতে হবে আপনাকে। একটা ফোকাস থাকতে হবে। যেমন আমরা সবাই পিকনিকে যাচ্ছি, এই পিকনিকের ফোকাস কি? এটা একটা ফ্যামিলি ফান ডে। মানে এইবার পিকনিকে অফিসের সবাইকে এনশিওর করতে হবে যে ভাই তুমি তোমার বউ বাচ্চা নিয়ে যাওয়া। বিকজ আমরা সারা বছর কাজ করি, পরস্পরের পরিবারের সাথে আমাদের দেখা হয় না।
এই একটা সময় আমরা বাচ্চা মেক শিওর তুমি তোমার বাচ্চাকে নিয়ে আসবে, ওয়াইফকে নিয়ে আসবে, আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব, আমার বউ তোমার বউকে দেখবে, আমার বাচ্চা তোমার বউ বাচ্চার সাথে ফ্রেন্ড হবে, আমি তোমার স্ত্রীকে চিনবে, তোমার স্ত্রী আমার ওয়াইফকে চিনবে। এই যে ব্যাপারটা, এরকম একটি ফোকাস একটা ইভেন্টে থাকলে তাহলে ইভেন্টটি ভালো হয়, সুন্দর হয় এবং প্ল্যান করতে সুবিধা হয়। বিকজ আপনি জানেন ফোকাস হচ্ছে এবারের পিকনিকের ফ্যামিলি ফান্ডে, তার মানে আমি যা করব সব ফ্যামিলি শব্দটির উপস্থিতি থাকতে হবে। আমি যে খেলা অর্গানাইজ করব সেটা শুধু ছেলেদের জন্য না, শুধু বাচ্চাদের জন্য না, শুধু মহিলাদের জন্য না, সব ফ্যামিলি খেলতে পারবে। আমি যখন ক্রিকেট টিম বানাবো তাহলে একদিকে বলবো যে এটা ফ্যামিলি মেম্বারদের মিলিয়ে, বাচ্চাও থাকবে, ভাবিও থাকবে, মেয়েও থাকবে, ছেলেও থাকবে, ভাইও থাকবে, এরকম টিম বানাবো 4টা। না হলে আপনি যত আপনি ফোকাসটা ঠিক করবেন তত আপনি প্ল্যানটা প্রপারলি করতে পারবেন এবং এই প্ল্যানটা তখন ওই বিষয়বস্তুর সাথে, অ্যাসাইনমেন্টের সাথে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট টাইম এবং অন্য ইভেন্টের সাথে ক্ল্যাশ না হওয়া খুব জরুরি। কীরকম বলছি বিষয়টা, ধরুন আপনি ঢাকায় একটা গানের প্রোগ্রাম আয়োজনের কাজ পেয়েছেন। বলা হলো যে আপনি একজন ইন্ডিয়া থেকে ভালো আর্টিস্ট নিয়ে আসেন, সোনু নিগমকে নিয়ে আসেন, ফাইন। তো আপনারা ডেট ঠিক করলেন ডিসেম্বরের 25 তারিখ। এইটা ধরেন ঢাকা ক্লাবের জন্য আপনি করছেন। দেখা গেল গুলশান ক্লাবে সেদিন সুনিধি চৌহান আসবে। দেন বোথ পার্টি টুক এ ব্যাড ডিসিশন, বিকজ যেই গ্রুপটাকে ওরা টার্গেট করবেন, যারা এই 10,000 টাকা 5,000 টাকার টিকিট দিয়ে আসবেন, তারা কিন্তু ডিভাইড হয়ে গেল, অ্যান্ড বোথ ইউনিট ইজ লুজিং বিজনেস। সো এরকম কিছু করার আগে খবর নিতে হবে যে এখন তো শীতের মৌসুম, ঢাকায় প্রায়ই এরকম হচ্ছে, ক্লাবগুলো কালচার, আপনার যদি নিজের অ্যাক্সেস না থাকে ক্লায়েন্টকে বললেন যে বস আমাকে একটু জেনে দেন তো উত্তর ক্লাবের ওই দিন কিছু হচ্ছে কিনা, গুলশান ক্লাবে কিছু হচ্ছে কিনা, বানানি ক্লাবে কিছু হচ্ছে কিনা। এই বিষয়গুলো আপনাকেই, কিন্তু এগুলো ক্লায়েন্টের মনে থাকার কথা না। দ্যাটস নট হিজ জব, দিস ইজ ইয়োর জব, বিকজ ইউ আর দ্য ইভেন্ট ম্যানেজার। আপনাকে এটা জানতে হবে। এবং পুরো জিনিসটা যখন আপনি প্ল্যান করবেন, যতই সিরিয়াস ম্যাটার হোক, যতই যাই হোক, ওই অফিসের বাইরে যখন কোনো একটা অনুষ্ঠানে যায় মানুষ, উইচ ইজ ইভেন্ট, তখন কতগুলো ক্যারেক্টারিস্টিক থাকতেই হবে। এটা এক্সাইটিং হইতে হবে, ডিফারেন্ট হইতে হবে, এটার মধ্যে ফান থাকতে হবে, মেমোরেবল হইতে হবে। মানে আমি ফেরত এসে আমার জন্য মনে থাকে, ওয়াও আমি কক্সবাজারে গেছিলাম এবার অফিসের এসে, বিউটিফুল ছিল, ভালো ছিল, বন্ধুদের সাথে বলতে পারবে। এবং এটাকে লোকাল, আপনি যেখানে যাচ্ছেন, যদি কোনো কারণে আপনি সেটাকে আপনার রেগুলার অবস্থান থেকে, মানে ঢাকা শহর থেকে দূরে নিয়ে যান, ওইখানকার কালচার হেরিটেজের একটা মিশ্রণ থাকতে হবে, তাহলে জিনিসটা এক্সোটিক হবে, মনে থাকবে। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে আপনার প্রপোজাল এবং ইভেন্টের বাজেট এবং যে পিচিংটা করবেন, আপনি যে প্রেজেন্টেশন দেবে করেন, তাহলে পুরো জিনিসটার মধ্যে এক ধরনের ব্যালেন্স থাকবে। এরপরে যে বিষয়টা খুব জরুরি হচ্ছে ডে অ্যান্ড ডেট। ডে অ্যান্ড ডেটের কথা কেন বললাম, আপনি এমন একটি অনুষ্ঠানে আয়োজন করলেন যেখানে আপনি চান কিডস ফেস্টিভ্যাল, তো আপনি চান বাবা মা বাচ্চাদের নিয়ে আসবে, তো অনুষ্ঠানটি করলেন বুধবারে। কারণ আপনি কি করেছেন, আপনি জায়গার খরচ বাঁচাতে গেছেন, এইটা করতে যে ভেন্যুটা বুধবারে খালি পেয়েছেন, যেটার ভাড়া কম, যেটা কারণ ভাড়া বেশিটা বুধবারে খালি ছিল না। এগুলো করতে যে আপনি ভাবলেন যে বা আমি তো ক্লায়েন্টকেও কম পয়সা দিতে পারলাম, আমিও হয়ে গেল। কিন্তু বুধবারে কি বাবা মার, সব বাবা মার পক্ষে বাচ্চাকে নিয়ে কোনো একটি আয়োজনে যাওয়া সম্ভব দিনের বেলা? সম্ভব না। কারণ আজকাল শহরের ক্ষেত্রে তো বাবা মা দুজনেই কাজ করেন। তার মানে আপনাকে এমন একটা দিনে নিয়ে যেতে হবে কিডস ফেস্টিভ্যাল, যেদিন বাবা মা ফ্রি থাকেন। আমাদের বাংলাদেশের কনটেক্সটে শুক্রবার এবং শনিবার হচ্ছে বেস্ট ডে ফর দ্যাট। আবার আপনি এমন একটা দিন, এমন একটা ইভেন্ট করছেন যেটা মানে তরুণদেরকে চান আপনি। এখন তরুণদের নিয়ে প্রোগ্রাম যদি আপনি ভাবেন এটার ওপেনিং হবে ভোর 6টায়, খুব রিয়েলিস্টিক হবে না। আসলে ভোর 6টায় ইউথরা, আনটিল আনলেস এটা তার জব, এটা যদি তার চাকরি না হয়, এটা যদি মোটিভেশনাল কোনো ইভেন্ট হয়, কোনো দিনই ভোর 6টায় তারা আসবে না। খুব সুপার এনথুজিয়াস্টিক যারা, তারা ছাড়া। হ্যাঁ, এখন বলেন যারা সাইক্লিং করে, যারা পাহাড়ে চড়ে, তাদের আলাদা মোটিভেশন থাকে, সেটা অন্য কথা। আমি জেনারেলের কথা বলছি। সো আপনি কোন দিনে কোন ইভেন্টটা যাবে ভালো। আবার আজকাল অনেক কিছু কনসিডার করতে হয়। আপনি এখন ঢাকা শহরে কিন্তু ভাগ করা আছে, এই বুধবার এই এলাকার মার্কেটগুলো বন্ধ, শুক্রবার এই এলাকার বন্ধ, শনিবার। এইটা কনসিডার করলে ভালো, কারণ আপনার অনেকগুলো লোক এলাকাতে আসবে, তারা কোথায় গাড়ি রাখবে, রাস্তায় ভিড় কেমন থাকবে, সেটা কনসিডার করতে পারেন। এগুলো আপনার ক্লায়েন্টকে বুঝাতে হবে যে এই কারণে এই জিনিসটা আমি প্রস্তাব করছি, তখনই আপনার যুক্তিটা উনি নেবেন। উনি হয়তো ভাবছেন বুধবারই হওয়া উচিত, আপনি বললেন যে না, এটা মঙ্গলবার করলেই দেখেন এই সুবিধা পাওয়া যাবে। আপনি ধানমন্ডির অমুক কমিউনিটি সেন্টারে করবেন, পাশের মার্কেট এয়ার প্লাজা বন্ধ বা এই বন্ধ, এবং এখানে গাড়িগুলো রাখা যাবে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজ ইউ হ্যাভ টু ফাইন্ড, সেটা ডের উপরে নির্ভর করবে। ডেট
স্কুল হলিডে কিনা, পাবলিক হলিডে কিনা, কোনো ধর্মীয় অনুষ্ঠান আছে কিনা, এরকম হয়েছে, এরকম ইভেন্ট হয়েছে যে না জেনে অর্গানাইজ করে ফেলছে, গান টান শুরু হবে, তখন বেরোছে আজকে তো সবে বরাত, এখন তো আর এই গান করা যাবে না, কিছুক্ষণের মধ্যে মিলাদ টিলাদ শুরু হয়ে গেছে, এশার নামাজের টাইম হয়ে গেছে, এরকম অনেক ইভেন্ট হয়েছে। এগুলো ভুলগুলো কাস্টমাররা করে ফেলতে পারে, বিকজ উনি ইভেন্ট অর্গানাইজার না, কিন্তু আপনি অ্যাজ এ ইভেন্ট ম্যানেজার আপনার করা যাবে না, আপনাকে জানতে হবে যে এই দিনে এটা করা যায় না, এই সময় এটা করা যাবে না। রাষ্ট্রীয় শোক দিবসে আপনি পিকনিক অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন, সেখানে নাচা গানা হবে, এটা তো হবে না, এটা ভদ্রতার মধ্যে যায় না, যুক্তিতে যায় না, আইনগতভাবে যায় না, প্রাতিষ্ঠানিকভাবে যায় না। এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব ইভেন্ট ম্যানেজারের। আপনি ভালোবাসা দিবসের প্রোগ্রাম করবেন, এখন এইটা বন্ধ করা যাবে না যে ভালোবাসা দিবসে আপনার প্রোগ্রামটা 14 তারিখে একটা হবে, অন্য কারো হবে না, কিন্তু আপনি কোনো ডাইরেক্ট কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করবেন না, সেটা কিন্তু কোনো পক্ষের জন্যই ভালো না। ধরেন কনসার্ট হতে হবে, এখন একটা বড় কোনো টেলিফোন কোম্পানি রমনা পার্কের ওই কর্নারে একটা কনসার্ট আয়োজন করেছে, আপনি আবার এই কর্নারে একটা করলেন, দ্যাটস এ ব্যাড আইডিয়া। আপনি যদি ইউনিভার্সিটি এরিয়ায় থাকতে চান, গো টু অ্যানাদার কর্নার, দোল চত্বরের দিকে চলে যান, মলের দিকে চলে যান। পাশাপাশি একই ধরনের টার্গেট অডিয়েন্সের জন্য একই ধরনের অনুষ্ঠান করা খুব বোকামি হবে, এবং তখন আপনার চ্যালেঞ্জেস বেড়ে যাবে, সাউন্ড নিয়ে ঝামেলা হবে, দর্শক ভাগ করা নিয়ে সমস্যা হবে, সিকিউরিটি নিয়ে সমস্যা হবে। এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে কেয়ারফুলি, এবং কাস্টমারকে কনভিন্স করতে হবে যে এই কারণে এটা করা যাবে না। আমরা যখন একটা কাজের মনে করেন ডেট ড্রিভেন কোনো ইভেন্ট, আপনার ক্লায়েন্ট বললো যে শোনো তুমি এই শীতে আমাকে 10টা কনসার্ট দেবে বাংলাদেশের 10টা বড় জায়গায়, আপনাকে অফিসে ফেরত এসে ইন্টারনাল ওয়ার্ক ক্যালেন্ডারটা দেখতে হবে, এই শীতে আমার আর কি কমিটমেন্ট আছে, এই সাথে আমি আর কোন কোন ক্লায়েন্টের অলরেডি কাজ পেয়েছি, বা আর কার কাজ আশা করছি। আপনার অফিসের হেড অফ ক্রিয়েটিভ বিয়ে করবে শীতকালে, ওর বিয়ে জানুয়ারি মাসে, আপনি জানুয়ারি মাসে সবচেয়ে বড় ইভেন্টে নিয়ে বসে থাকলেন, তাহলে কি হবে? হয় ভদ্রলোকের বিয়েটা বন্ধ করতে হবে, না হলে ওর মতো ডিপেন্ডেবল প্রুভেন পছন্দের একজনের ক্রিয়েটিভ সাপোর্ট আপনি পারবেন না, ইজ দ্য মেইন ডিজাইনার, ও থাকবে না। তো আপনি তখন মেকশিফট ডিজাইনার আনবেন, নতুন একজনকে ভাড়া করবেন, সে আপনার ভাষা বুঝবে না, আপনার ক্লায়েন্টকে কিছুই জানে না, ও জানেই না যে ওই লোগোটা কি সবুজ দিয়ে হয় না লাল দিয়ে হয়, উইল সাফার। এরকম অনেক কিছু জিনিস যখন ডেটটা আপনার হাতে, ডেট দেওয়ার আগে, ক্লায়েন্টকে প্রস্তাব করার আগে এই বিষয়গুলো কনসিডার করতে হবে যে আমি কি তখন ফ্রি। এমনি হয়তো আপনি নিজেই ভুলে গেছেন যে আপনার ফ্যামিলি তখন সবাই বাংলাদেশের বাইরে বেড়াতে যাওয়ার কথা, কিংবা আপনার ছোটো বোনের বিয়ে, অথচ আপনি ডেট দিয়ে বসে আছেন। এই বিষয়গুলো কনসিডার করতে হবে যখন আপনার হাতে উপায় থাকবে। আর যদি ক্লায়েন্ট বলে দেয় এটা এই ডেটেই হতে হবে, তখন আপনার নিজের শিডিউলটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এমনিতে এই সুযোগে একটি কথা বলি যে ব্যবসার খাতিরে অনেক সময় আমরা ওভারলোডেড হই, আমরা অনেক বেশি কাজ নিয়ে ফেলি, কিন্তু দ্যাটস নট হেলদি। এই জায়গাটাকে একটুখানি লোভ সম্বরণ করতে হবে, কারণ আপনি যদি মনে করেন একদিনে 10টা কাজ নিয়ে কোনো রকম নামায় ফেললে পরের বছর তো আমার ব্যবসা বাড়লো, ওই একদিনের জন্য বাড়লো, কিন্তু এই ক্লায়েন্টের অধিকাংশ ক্লায়েন্ট আপনার কাছে আর ফেরত আসবে না, বিকজ ও জানবে যে উনি আমাকে অ্যাটেনশন দেয় না। এই জায়গাটা নিজেকে কন্ট্রোল করতে হবে। এতক্ষণ ধরে যে আলোচনা চলছে, আমি আবার মনে করে দিই আপনাদেরকে, এই সমস্ত বিষয়গুলো কনসিডার করা হচ্ছে বিকজ আপনি এরপরে ক্লায়েন্টকে কাল বা পরশু প্রপোজাল জমা দিতে যাচ্ছেন, বাজেট জমা দিতে যাচ্ছেন, প্রেজেন্ট করতে যাচ্ছেন প্ল্যানটা, সে কারণে এগুলো কনসিডার করে যেতে হবে যা বলছি এতক্ষণ ধরে। আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ইচ্ছে থাকলেও ভালো থাকবেন।